হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা পড়ব বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার, এখন যারা 5th সেমিস্টার শুরু করেছো তাদের একটা কবিতা, সিসি 11-এর এটা কবিতা, এমিলি ডিকিনসনের লেখা আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট। কবিতাটা আমরা পড়বো। আচ্ছা, কবিতাটা পড়ার আগে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বলি। এটা 19th সেঞ্চুরির কবিতা। নারীবাদী কবি হিসেবে এমিলি ডিকিনসন কিন্তু 19th সেঞ্চুরিতে বেশ খ্যাতি লাভ করেছিলেন এবং এই কবিতাটা তিনি লিখছেন 3টে কোয়াট্রেন। কোয়াট্রেন মানে কবিতায় 4 লাইনের স্ট্যান্জাকে একটা কোয়াট্রেন বলা হয়। 12 লাইনের কবিতা, 3-4 12 লাইন। তো কবিতাটায় তিনি মানে ব্যক্তি জীবনে কিন্তু তার ব্যক্তিগত জীবনে এমিলি ডিকিনসন হ্যাড নট ম্যারিড, তিনি কিন্তু বিয়ে করেননি। এবং এই কবিতাতে বিয়ে থিম নিয়েই লেখা যে আনম্যারিড গার্ল এবং ম্যারিড গার্ল, মানে একজন ম্যারিড লেডি, বিবাহিতা একজন নারী, আর অবিবাহিতা বা কুমারী মেয়ে, এই দুটো লাইফের যে তফাৎ, এই দুটো তফাৎ নিয়ে এই কবিতাটা লেখা। আবার তিনি নিজে কিন্তু বিয়ে করেননি ব্যক্তি জীবনে, কিন্তু এখানে তিনি লিখছেন একজন বিবাহিতা নারীর দৃষ্টিকোণ দিয়ে দুটো জীবনকে তিনি, নারীর যে জীবনের দুটো ভাগ, নারী বলেন এটা যে কোনো মানুষের জীবনের দুটো ভাগ, একটা হচ্ছে প্রি ম্যারাইটাল স্টেট আর একটা হচ্ছে পোস্ট ম্যারাইটাল স্টেট। তো সেটাকে তিনি বিশেষ করে নারীর নজরে একজন বিবাহিতা নারী হলে কিভাবে দেখবে সে জীবনকে, সেটা দেখানো হয়েছে। যে অবিবাহিতা নারীর যে জীবন এবং তার স্ট্রাগল, এবং বিবাহিতা নারীর জীবন এবং তার যে মানসিকতা, সেটা জীবনটা পাল্টে যাওয়া, জীবনের পরিবর্তিত জীবনের পরিস্থিতির প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেটা তিনি নিক্ষেপ করেছেন। চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি, কবিতা লাইন বাই লাইন যাব। তা আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট, তিনি বলছেন আই অ্যাম ওয়াইফ, আমি স্ত্রী একজনের, আমি স্ত্রী মানে আমি বিবাহিতা, আই হ্যাভ ফিনিশড দ্যাট, আমি ওইটা শেষ করে ফেলেছি। ওইটা মানে এখানে অবিবাহিতা স্টেটটা, দ্য স্টেট অফ বিং অ্যান আনম্যারিড গার্ল, সেই স্টেটটা তিনি শেষ করে ফেলেছেন। আই হ্যাভ ফিনিশড দ্যাট, দ্যাট মানে তাহলে অবিবাহিতা অবস্থাটাকে বোঝাচ্ছে। আর আই অ্যাম ওয়াইফ মানে তিনি বর্তমান স্টেটটা, দ্যাট শি ইজ ম্যারিড গার্ল, ম্যারিড লেডি, সেটা বোঝাচ্ছে। শুরু করছি। তা আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশড দ্যাট আদার স্টেট, আই এম জার, আই এম উম্যান নাও, ইটস সেফার সো। তো প্রথম 4টে লাইনে তিনি কিন্তু কবিতার পুরো বিষয়বস্তুটা ক্লিয়ার করে দিচ্ছেন এবং তার যে ইনহেরেন্ট হিন্ট টুয়ার্ডস আনম্যারিড হুড, সেটার প্রতি একটা প্রেফারেন্স তিনি কোথাও বোঝাচ্ছেন, যেহেতু ব্যক্তি জীবনে তিনি অবিবাহিতই ছিলেন। তা তিনি কি বলছেন, আই এম ওয়াইফ, আমি এখন স্ত্রী, আই হ্যাভ ফিনিশড দ্যাট, আমি ওইটা শেষ করে ফেলেছি, দ্যাট মানে দ্যাট আদার স্টেট, আমার অবিবাহিতা সত্তাটা, ওই আদার স্টেট, আনম্যারিড স্টেট অফ বিং আ গার্ল, সেইটা আমি শেষ করে ফেলেছি। কারণ আনম্যারিড গার্ল যখন বিয়ে করছে সে ম্যারিড লেডি হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে শেষ না করে এটা তুমি হতে পারবে না। একই সঙ্গে তো কেউ ম্যারিড আর আনম্যারিড হতে পারে না। ফলে আনম্যারিড সত্তাটাকে সে শেষ করে ফেলছে ওয়াইফ হয়ে, সেটাকে আমি শেষ করে ফেললাম। আই অ্যাম জার, আই অ্যাম উম্যান নাও, এবং আমি যদি আনম্যারিড স্টেটে থাকতাম আই অ্যাম জার, আমি রাজা ছিলাম। জার মানে রাশিয়ার রাজাকে জার বলা হয়, CZAR, সিটা উজ্জ থাকে, উচ্চারণে CZAR, জার। তাহলে আই অ্যাম জার, আমি আনম্যারিড স্টেটে কিন্তু রাজা ছিলাম। জিনিসটা বুঝতে হবে, নারী কি করে রাজা হয়। নারীর জীবনে যদি কোনো পুরুষ না থাকে, তার সকল ডিসিশন সে নেয়, তার সকল খরচাপাতি সে নিজে চালায়, নারী, সে কিন্তু তখন রাজা। এখানে রাজা মানে লিঙ্গ ওয়াইজ ব্যাপারটা নয়, এখানে রাজা জিনিসটা কি হয়ে যাচ্ছে, মানে নট জেন্ডার ওয়াইজ টার্ম। রাজা বলতে এখানে পুরুষ নয়, এখানে পৌরুষকে বোঝাচ্ছে। পৌরুষ মিন্স দ্য অথরিটেটিভ নেচার অফ টেকিং ডিসিশন অফ ওয়ানসেলফ। কেউ যখন নিজের ডিসিশন নিজে নিতে পারে, সেটাকে রাজত্ব বলা হচ্ছে, জীবনের রাজা। ঠিক আছে, তাহলে আই অ্যাম জার, আদার স্টেটে মানে কুমারী অবস্থায় বা অবিবাহিতা নারী অবস্থা আমি কিন্তু রাজা, কারণ আমার সিদ্ধান্ত আমি নিতাম তখন। উম্যান নাও, এখন জিনিসটা পাল্টে যাচ্ছে, আমি উম্যান হয়ে যাচ্ছি, আমি নারী হয়ে যাচ্ছি। ইটস সেফার সো, যদিও ব্যাপারটা সেফার, কেন না আমার সব ডিসিশন, আমার হয়তো স্বাধীনতা থাকবে না আমার পুরুষ যে আমার স্বামী নেবে এখন, কিন্তু এখন ব্যাপারটা সেফার কেন, কারণ রাজা হতে গেলে যে কাঁটার মুকুটটা পরতে হতো আমাকে, ইলেকট্রিক বিলটা, গ্যাসটা, খরচাপাতি যা আছে সব জোগাড় করতে হতো। এবার কবির সময় গ্যাস ব্যাপারটা ছিল না, কিন্তু আমি বলতে চাইছি যে সাংসারিক যে খরচা, জীবনটা চালাবার যে খরচা, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কিছু এমনি এমনি হয় না। দের ইজ নাথিং ফ্রি আন্ডার দ্য সান, ঠিক আছে, কোনো কিছু এই সূর্যের নিচে ফ্রি নয়। তাহলে সেই খরচ জোটাতে হয় মানুষ নিজে জোটায় বা তার হয়ে কেউ জুটিয়ে দেয়, বাবা মা স্বামী স্ত্রী যে হোক। তাহলে বিয়ে করে নেওয়াটা, উম্যান হয়ে যাওয়াটা সেফার অপশান। কেন সেফার অপশান? কারণ বর খরচটা যোগাবে, আমাকে দায় দায়িত্ব নিতে হবে না, আমাকে শুধু বরের দায়িত্ব মানে বরকে খুশি করতে হবে, বাকিটা সে আমাকে খুশি করার জন্য যাবতীয় যা মানে আমার মনোরঞ্জন থেকে আমার দৈনন্দিন জীবনের প্রয়োজন সবটা সে মেটাবে। তাহলে এটা সেফার অপশান।
তাহলে বিয়ে করে নারী হয়ে যাওয়াটা অনেক সেফার অপশন বিয়ে না করে রাজা হওয়ার থেকে। রাজা হতে গেলে তোমাকে সব খরচ জোটাতে হবে, সব রকম দায় দায়িত্ব নিতে হবে, কিন্তু একবার কোনো একটু অর্থবান কোনো পুরুষকে বিয়ে করে ফেললে সেফার অপশন হয়ে গেল, তাহলে সে আমার প্রোটেকশন থেকে, আমার মনোরঞ্জন থেকে, আমার প্রয়োজন সবটা সে মেটাবে। এই অপশনে বলা হচ্ছে এটা সেফার অপশন বিয়ে করে নেওয়াটা। সেকেন্ড স্ট্যান্ডায় তিনি বলছেন, হাউ অড দ্য গার্লস লাইফ লুকস বিহাইন্ড দিস সফট এক্লিপস, আই থিঙ্ক দ্যাট আর্থ ফিলস সো টু ফোকস ইন হেভেন নাও। সেকেন্ড স্ট্যান্ডাতে এবার একটু অন্যভাবে তিনি জীবনটাকে দেখছেন। তিনি বলছেন হাউ অড দ্য গার্লস লাইফ লুকস, গার্লস মানে আনম্যারিড সত্তাটা, অবিবাহিতা মেয়েদেরকে কি অড দেখতে লাগে, অদ্ভুত দেখতে লাগে, বিহাইন্ড দ্য সফট এক্লিপস। এবার একটা গ্রহণ যখন হয়, একটা দিক আলোকিত হয়, একটা দিক অন্ধকারে থাকে, তো তিনি এবার বিয়ে করে আলোর দিকে চলে গেছেন। সফট এক্লিপস বলছেন, সফট এক্লিপস, ম্যারেজকে সফট এক্লিপস বলা হচ্ছে, নরম গ্রহণ একটা, মানে আনন্দের জিনিস ম্যারেজটা। সেই আলোর দিক থেকে, সেই নরম গ্রহণের দিক থেকে তিনি যখন বিবাহিতা নারী হিসেবে অবিবাহিতা নারী সত্তাটাকে দেখছেন, তার খুব অড লাগছে যে এরা কি অদ্ভুতভাবে থাকে, বাবা কত কষ্ট জীবনে আনম্যারিডদের, ম্যারিড হলে সব সমস্যা বর মেটাচ্ছে, আমার কোনো সমস্যা নেই, এই সত্তাটা। আনম্যারিড গার্লসের লাইফটা খুব অড লাগছে সেখানে। আই থিঙ্ক দ্যাট আর্থ ফিলস সো টু ফোকস ইন হেভেন নাও, আই থিঙ্ক দ্যাট আর্থ ফিলস সো, আমার মনে হয় যে যারা পৃথিবীতে আছে, আর্থে আছে, তারা সেটাই অনুভব করে। কারণ ম্যারেজের পর ম্যারিড গার্ল সে কিন্তু নরম একটা গ্রহণে চলে গেছে, সফট এক্লিপসে, তার চোখে পৃথিবীটা বেশ একটা এখন অদ্ভুত জায়গা যেখানে আনম্যারিড গার্লসরা থাকে। সে তো এখন গ্রহণের পর মানে স্বর্গে বিচরণ করছে, এইটা বোঝানো হচ্ছে। আনম্যারিড গার্লসের লাইফটা খুব টাফ, তাকে কেরিয়ার নিয়ে, সংসার নিয়ে, তার মায়ের ওষুধ থেকে ভাইয়ের পড়াশোনা সবটা চিন্তা করতে হয়। আনম্যারিড গার্ল যদি বড় হয়ে যায়, সে যদি বিয়েটাকে সেফার অপশন হিসেবে না ভাবে, ম্যারিড গার্লের ওই ঝামেলাগুলো নেই, সে বর তার সব দায়িত্ব নিচ্ছে, সে বাপের বাড়ি গেলে বাবা মার যত্ন পাচ্ছে, না গেলে শ্বশুর শাশুড়িকে দেখছে, বরের যত্ন পাচ্ছে, ফাইন। ফলে স্বর্গ থেকে পৃথিবীকে দেখতে যেরকম অদ্ভুত লাগে, সেরকমই বিবাহিত সত্তা থেকে অবিবাহিতা সত্তাটাকে নারীর দেখতে অদ্ভুত লাগছে। টু ফোকস ইন হেভেন নাও, যারা স্বর্গে যারা আছে তাদের কাছে মর্তের বা পৃথিবীর জীবনটা সেরকমই অদ্ভুত দেখতে লাগে। ঠিক স্বর্গ মানে এখানে ম্যারিড গার্লদের লাইফ থেকে মর্ত বা আর্থ মানে আনম্যারিড গার্লদের লাইফটা অদ্ভুত লাগে। লাস্ট টাইম যে চলে এসেছি আমরা, দিস বিং কমফোর্ট দেন দ্যাট আদার কাইন্ড ওয়াজ পেন বাট ওয়াই কম্পেয়ার, আই এম ওয়াইফ স্টপ দেয়ার। তাহলে বলছে দিস বিং কমফোর্ট দেন, তাহলে তার মানে কি দাঁড়ালো, তার মানে এটাই দাঁড়ালো এটা কমফোর্টেবল, বিয়ে করে সেফ অপশনটা নিয়ে নেওয়াটা কমফোর্টেবল, যদিও তুমি জীবনে রাজা আর হতে পারবে না কখনো, কারণ রাজা তোমার জীবনে বর আছে মানে বড় রাজা, বউ খুব বেশি হলে রানী হতে পারে। এখানে কোথাও তিনি তার অ্যাকচুয়াল যে প্রেফারেন্সটা সেটা বোঝাচ্ছেন, যে বিয়ে না করে যে হলে তুমি কিন্তু রাজা হতে পারতে, হ্যাঁ পরিশ্রম করতে হতো, কারণ রাজাকে অনেক বেশি হেডেক নিতে হয়। টিমের ক্যাপ্টেন যেমন, ঠিক আছে, সে জিতে গেলে প্রশংসাও ক্যাপ্টেন পায়, যার দোষী হারুক গালিটাও ক্যাপ্টেন খায়। তো রাজার জীবনও সেরকম, রাজার মুকুটটা বড্ড ভারী, কাঁটার মুকুট, সেটা সব কিছু ভালো খারাপ যা হবে তার দোষ হবে। একটা দেশের বা একটা রাজ্যের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেরকম হয় তোমরা দেখতে পাবে, যেখানে যে যা করছে, সে তো মানে একটা দেশের 140 কোটি মানুষকে বা একটা রাজ্যের 10 কোটি মানুষকে তো গিয়ে পাহারা দেওয়া সম্ভব না, বা প্রতি একজনের জন্য একজন করে পুলিশ রাখাও সম্ভব না, কিন্তু যেখানে যা হচ্ছে গালি তাকেই খেতে হবে। তো এই যে ব্যাপারটা, এই যে মানে দেশ তথা রাজ্য তথা যে কোনো জায়গায় যাবে, যে হেড অফ দ্য ইনস্টিটিউশন যে হয়, একটা স্কুলে প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের যে রোলটা হয়, দেখবে স্কুলে যেখানে যা হচ্ছে তার দায় কিন্তু সেই প্রিন্সিপালকে দিতে হয়, কলেজের বা স্কুলের। তা এটাই নিয়ম। তাহলে তুমি যদি, তিনি বলছেন অবিবাহিতা নারী তিনি যদি থাকতেন রাজা হতে পারতেন, কিন্তু তার দায় অনেক ছিল, ঠিক আছে, কিন্তু সেফার অপশন কি হয়েছে, টুক করে ওই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে ক্যাপ্টেন বুঝুক, আমি আমার রান করে বেরিয়ে যাই, মানে এই যে মানসিকতাটা, এটা হচ্ছে সেফার অপশন, সেটা বলা হচ্ছে বিয়ে করে নেওয়াটা। দিস বিং কমফোর্ট, এটা বেশ কমফোর্টের ব্যাপার, মানে বিয়ে করে নেওয়াটা আরামের ব্যাপার। দেন দ্যাট আদার কাইন্ড, অন্য যে দিকটা পড়ে থাকছে আনম্যারিড কন্ডিশনটা, ওয়াজ পেন, সেটাতে অনেক কষ্ট আছে, কষ্ট তো হবেই, কারণ তুমি নিজের জীবনে রাজা হবে ঠিক করেছো, কষ্ট তো পেতেই হবে। বাট ওয়াই কম্পেয়ার, কেন তোমরা তুলনা করছো, সমাজ কেন তুলনা করছো, কারণ সমাজ তো কোনো গার্লকে আনম্যারিড থাকতেই দেয় না, মানে মেয়ের বাবা মায়ের থেকে বেশি চিন্তা তো মেয়ের সমাজের আশেপাশের যারা মেয়েটির বিয়ে সে দিয়েই ছাড়বে, জীবনে সেই সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেই তারা যেন শপথ নেয় যে পাশের বাড়ির মেয়েটার বিয়ে দিয়েই ছাড়বে, টাকা খরচা না করে, শুধু খোঁজ নিয়ে। তো ব্যাপারটা সেরকমই, কম্পেয়ার করছো কোনো, সমাজ তো তাকে কম্প্যারিজনের জায়গায় ছাড়েনি, তাকে তো মেয়েকে বিয়ে বাধ্য করে দিতে। সেটা বলা হচ্ছে আই এম ওয়াইফ স্টপ দেয়ার, আমি এখন তো বিয়ে করে নিয়েছি, আমি তো এখন ওয়াইফ। যেহেতু তিনি ব্যক্তি জীবনে বিয়ে করেননি এবং যে কোনো সমাজে মেয়েদের বিয়ে না করলে বা না হলে
বাকি সবাই ওটাই তাদের একটা মানে মুখরোচক চানাচুরের মতো হয়ে যেত বাকি সমাজের বিষয়বস্তু সেই মেয়েটিকে নিয়ে। তো সেটাই বলছি যে আই এম ওয়াইফ, এবার তোমরা চুপ করো, তোমাদের জীবনে একটাই উদ্দেশ্য ছিল যে কোনো মেয়েকে বিয়ে দেওয়া, সেটা যখন এবার বিয়ে করেই নিয়েছি, এবার স্টপ দেয়ার, শেষ করে দাও, কারণ তোমরা টপিকটাই শেষ হয়ে গেল, কারণ তোমরা কম্প্যারিজনের জায়গায় রাখো না। কম্প্যারিজন কখন হয়? যখন দুটো অপশন উপলব্ধ হয়, দুটো অপশন অ্যাভেলেবেল থাকে, তাদের মধ্যে কম্প্যারিজন হয়। এবার আনম্যারিড অপশনটাকেই তো সমাজ মানে অ্যাভেলেবেল রাখে না, তারা মেয়েটিকে বিয়ে করতে বাধ্য করে বা বিয়ে দিয়ে দেয়, চাপ দেয় মেয়ের বাবা আমাকে বিয়ে দাও, মেয়ে বড় হলো। তার ফলে কি হচ্ছে, ওয়াইফ হয়ে যাওয়াটাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মেয়েটির জীবনের, কারণ সে বুঝতে পারে আনম্যারিড থাকতে পারবে না। ফলে আনম্যারিড থেকে যে রাজা হতে সে পারতো, সেই অপশনটাকেই সে এলিমিনেট করে দেয়, সে বিয়ে করে দেয় এবং বলে চুপ করো, হয়ে গেছে বিয়ে, বা তোমরা খুশি তো। তো এই হচ্ছে কবিতার বিষয়বস্তু, পুরোটাই হচ্ছে আনম্যারিড গার্ল অবস্থা একটা মেয়ের রাজা হতে পারে, জীবনের রাজা মানে নট জেন্ডার ওয়াইজ রাজা, এখানে হচ্ছে জীবনের পৌরুষ বা জীবনের যে কিংহুড সেটা সে পেতে পারে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেটা খুব পেইনফুল একটা লাইফ। আর আরেকটা কি হচ্ছে, রানী হয়ে যাওয়া, মানে হচ্ছে কোনো রাজাকে, কোনো অর্থবান ছেলেকে বিয়ে করে নেওয়া, তার রানী হয়ে যাওয়া, তাতে রাজত্ব আর থাকবে না, জার্জশিপ তুমি হারাবে, কিন্তু কি পাবে, তুমি সেফ অপশন পেয়ে গেলে, কারণ দায়িত্ব যা হবে সেটা কে পাবে, সেটা বর নেবে, সেফার অপশন। ওই জন্য বিয়ে করাটা সেফার অপশন, কিন্তু রাজত্ব পাবে না। বিয়ে না করাটা পেইনফুল অপশন, কিন্তু জীবনে রাজা হতে পারবে। এই দুটো দিকেরই প্লাস মাইনাস পয়েন্ট তিনি এখানে আমাদের সামনে প্রত্যক্ষ করিয়েছেন। এটাই কবিতার মেন বিষয়বস্তু। আনম্যারিড গার্লের অ্যাম্বিশন অ্যাজ ওয়েল অ্যাজ পেন, আর ম্যারিড গার্লের ল্যাক অফ অ্যাম্বিশনে বাঁচা কিন্তু সেফ অপশন। এবার এটা তিনি বলেছেন এবং ঘুরিয়ে কোথাও সমাজকে ক্রিটিসাইজ করছেন যে এই সমাজ কিন্তু কাউকে, কোনো মেয়েকে রাজত্বটা দিতে চায় না, সেই জন্য তার বিয়ে দেওয়ার জন্য অনেক বেশি তারা ব্যস্ত হয়ে পড়ে, এবং বিং ওয়াইফটাই তাদের জীবনের, একটা মেয়ের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে তাকে পাঠ পড়ানো হয়। এই হচ্ছে কবিতা। তো হোপফুলি কবিতাটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। ফিফথ সেম প্রথম থেকে ভালো করে পড়ো, প্রচুর বড় সিলেবাস, 4টে পেপার, এবং সিসি দুটো, ডিএসসি দুটো, সবটাই অনার্সে অ্যাড হয়, ফলে প্রথম থেকে না পড়লে কিন্তু 4টে পেপার কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, ভালো করে পড়ো, শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ।